আমি যদি বিগত যে বৈশ্বিক ইতিহাসে যদি বিগত 35তম থেকে 45 পর্যন্ত অ্যানালাইসিস করে দেখি, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম সময় 3 4 5 3 4 5 এই মার্কের রেঞ্জে 3 4 5 3 4 5 মার্কের রেঞ্জে প্রশ্ন ম্যাক্সিমাম সময় এসছে। তার মানে আপনি বৈশ্বিক ইতিহাস থেকে যদি প্রিপারেশন নেন, আপনার 3 থেকে 4 মার্ক কিংবা 5 মার্কের একটা কি আসতে পারে, আপনি 3 থেকে 4 5 মার্ক কমন পেতে পারেন, ঠিক আছে। তবে এর মানে এই না যে এখান থেকে সবসময় 3 4 5 মার্কই আসবে, মাঝে মাঝে হয়তো 1 2ও চলে আসতে পারে, 2ও আসতে পারে। এটা হচ্ছে একটা রেঞ্জ, ম্যাক্সিমাম সময় এই মার্কে প্রিপারেশন মানে এই মার্কে কমন এসছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এরকম আসার সম্ভাবনা। তবে ভাগ্য খারাপ হলে 2 মার্কও কমন আসতে পারে। সুতরাং আপনি প্রথম অংশ থেকে এরকম একটা আমরা বিচার বিশ্লেষণ করে পেলাম যে 3 থেকে 4 বা 5 মার্ক কমন আসতে পারে, আর কপাল খারাপ হলে 3 মার্ক অথবা 2 মার্কও আসতে পারে। তবে এইটার রেঞ্জটা ঠিক এমন। এবার আসেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা। আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা ভূরাজনীতি আমি কিভাবে পড়বেন সেটা একটু বলবো, কিন্তু আগে নাম্বার কথাটা একটু বলে নিচ্ছি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূরাজনীতির একটু অ্যানালাইসিস করে দেখলাম যে আমরা এখান থেকে মোটামুটি এখান থেকে আপনি হচ্ছে 3 4 3 4 মার্কের প্রিপার 3 4 এরকম একটা রেঞ্জের মার্ক আপনি ইনশাল্লাহ পাবেন। এখান থেকে এটা কমন পাবেন। আর যদি মনে করেন যে না হয়তো একটু আর একটু কম বেশ কম হবে কিনা, হইতে পারে। এই রেঞ্জে ম্যাক্সিমাম সময় প্রশ্ন এসছে 35 থেকে 45 পর্যন্ত। আশা করছি যে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা থেকে আপনি এই রেঞ্জের মার্কই পাবেন, আশা করছি, ঠিক আছে। আমি আগে কোন অধ্যায় থেকে কেমন মার্ক আসতে পারে সেটা বলবো, তারপর টপিক উল্লেখ করব, একটু কাইন্ডলি কষ্ট করবেন, ঠিক আছে। গত ইস্যু থেকে 3 থেকে সরি এখানে 3 থেকে 4 মার্ক আসার কথা। লাস্ট কয়েকটা বিসিএস এ কেন জানি এখান থেকে প্রশ্ন আসেনি। তবে আমার দৃঢ় বিশ্বাস 46তম বিসিএস এখান থেকে আপনি 3 থেকে 4 মার্ক কমন পাবেন। 3 থেকে 4 মার্ক কমন পাবেন এখান থেকে আশা করছি। তবে লাস্ট কয়েকটা বিসিএস এই রেঞ্জে ছিল না, কোনো বিসিএস এ প্রশ্ন ছিল না, কোনো বিসিএস এ একটা দুইটা আসছে। তবে নরমালি এখান থেকে আগে 3 থেকে 4 মার্কের প্রশ্ন আসতো। আপনি খুবই গুরুত্ব সহকারে টপিকটা পড়বেন, আশা করছি 46তম বিসিএস এখান থেকে 3 থেকে 4 মার্ক প্রশ্ন আসতে পারে। যদি একদম কমও আসে কমপক্ষে 2 মার্ক আসবে, ঠিক আছে। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এখান থেকে 2 থেকে 3 মার্কের প্রশ্ন আসে। আশা করছি আপনি এখান থেকে 2 থেকে 3 মার্কের প্রশ্ন আসবেন। আমি আবার বলছি, ধরেন এখান থেকে যদি 3 4 মার্ক 5 মার্ক যদি আসার কথা, যদি এখানে 1 চলে আসে তাহলে এখানে চলে আসবে 3 4 4 5 হয়ে যাবে। সো নরমালি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 থেকে 3 মার্কের প্রশ্ন আসছে। আপনি আন্তর্জাতিক নিরাপত্তা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক থেকে এখান থেকে 2 থেকে 3 মার্কের প্রশ্ন আশা করছি কমন পাবেন। একদম খালি হাতে ফিরবেন না। এখান থেকে সর্বোচ্চ আসতে পারে এমন, হয়তো মাঝে মাঝে খুব কপাল ভালো হলে 4 মার্কও আসতে পারে, না হয় এভারেজ 2 থেকে 3 আসবে। আর যদি কম আসে কমপক্ষে 2 অথবা 1। আন্তঃরাষ্ট্রীয় পরিষদ ইস্যু কথা তো বললাম। জাতিসংঘের অঙ্গ সংগঠন, ভাই রে এটা হচ্ছে 1000% গ্যারান্টি। এই যে অংশটা মূলত জিকে ইন্টারন্যাশনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এইটা আমি কি বুঝাতে পেরেছি কিনা? জাতিসংঘের অঙ্গ সংগঠন, আন্তর্জাতিক সংগঠন সমূহ, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, চুক্তি, সনদ, সম্মেলন ও সূচক। যদি বলেন জিকে ইন্টারন্যাশনাল আমি কিছুই পড়বো না, তাহলে আপনি শুধু এইটুকু পড়লেও তো ভালো একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে পারবেন। এখন এখান থেকে কি কি মার্ক আসতে পারে আমি একটু অ্যানালাইসিসটা বলতেছি। জাতিসংঘের অঙ্গ সংগঠন থেকে এই জায়গা থেকে আপনি 4 থেকে 5 মার্ক এভারেজ প্রশ্ন ইনশাল্লাহ আসবে। যদি কপাল খারাপ থাকে হয় 1 থেকে 2 মার্ক, কিন্তু এখান থেকে প্রশ্ন দিবেই। 4 থেকে 5 মার্ক ইনশাল্লাহ আসার সম্ভাবনা অনেক বেশি। তবে খুব বেশি কপাল খারাপ হলে যদি প্রশ্ন একটা অদ্ভুত টাইপের প্রশ্ন হয় তাহলে হয়তো 1 থেকে 2 মার্ক আসবে। কিন্তু যদি বলেন এখান থেকে কোন টপিক থেকে প্রশ্ন কোনোদিনই মিস হবে না, তাহলে আপনি বলতে পারেন জাতিসংঘের অঙ্গ সংগঠন থেকে ইনশাল্লাহ প্রশ্ন কোনোদিনই মিস হবে না। যদি কোনো কারণে মিস হয়ে যায়, বুঝতে হবে এবার প্রশ্নকর্তার সিলেবাস সম্পর্কে আইডিয়া নাই এবং উনি হয়তো নতুন, এই লাইনে নতুন, এই কারণে এখান থেকে প্রশ্ন করেনি। তার মানে এখান থেকে প্রশ্ন আসবেই। আপনি জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠনগুলো খুব ভালো করে পড়বেন। 4 থেকে 5 মার্ক ইনশাল্লাহ কমন আসবে। তবে একদম যদি খালি হাতে ফিরতেও যান তাও 2 থেকে 3 মার্ক কমন আসবে। সুতরাং এটাকে আপনি একদম 1000% গ্যারান্টি দিয়ে রাখেন। এটা হচ্ছে আপনি পড়তেই হবে, এটা পড়তেই হবে। এটা পড়া ছাড়া এক্সাম হলে যাওয়া, আর এই টপিক থেকে যদি কেউ প্রিলি প্রশ্ন না পারেন আপনি প্রিলি ফেল করবেন। জাতিসংঘ এবং অঙ্গ সংগঠন থেকে যদি আপনি প্রশ্ন না পারেন তাহলে আপনি প্রিলি ফেল 100%। থেকে 2 থেকে 3 মার্ক কমন আসবে। আন্তর্জাতিক সংগঠন সমূহ থেকে 2 থেকে 3 মার্ক কমন আসবে। এটাও গুরুত্বপূর্ণ, এটাও আপনি পাশে এভাবে স্টার চিহ্ন দিয়ে রাখেন। বলে এগুলোতে দিলেন না কেন? এগুলোতে কম বেশ সবাই পড়ে, কিন্তু যে টপিকগুলো মানে
পিএসসি কখনো অ্যাভয়েড করতে পারে না, এগুলো হচ্ছে নিচের টপিকগুলো। সো আন্তর্জাতিক সংগঠন সমূহ, রাজনৈতিক, অর্থনৈতিক যা যা আছে বা এই রিলেটেড যা কিছু আছে আপনি আন্তর্জাতিক সংগঠন সমূহ ভালো করে পড়বেন। 2 থেকে 3 মার্ক প্রশ্ন আসবেই, এগুলো বেশি বড় টপিক না, একটু ভিতগুরি বাট খারাপ না, প্র্যাকটিস নিলে আপনি পারবেন। এবার কোনটা বিগত পড়বেন কোনটা ডিটেলস পড়বেন একটু আগে বলছি, একটু পরেই বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। সো আন্তর্জাতিক সংগঠন সমূহ নিয়ে কথা বললাম, 2 থেকে 3 মার্ক প্রশ্ন কমন আসবেন। এবার আছে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আমরা একটা অ্যানালাইসিস। বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে 1 থেকে 2 মার্ক প্রশ্ন আসতে পারে, মাঝে মাঝে মিসও যায়, তবে আশা করছি 1 মার্ক কমন পাবেন। 1 মার্ক নিশ্চিত কমন আসবে, 1-2 বার হয়তো মিস গিয়েছে আর কি, নরমালি প্রশ্ন খুব বেশি এটা মিস যায় না। 1 থেকে 2 মার্ক কমন আসে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে, এটা গুরুত্ব দিয়ে মানে গুরুত্ব সহকারে পড়বেন। আমি একটু পরেই বলবো যে কোনটা বিগত পড়বেন কোনটা ডিটেলস পড়বেন, তারপর লাস্টে একটা শর্ট সাজেশন দিব, ঠিক আছে? আমি আগে এটা একটু সিলেবাস অ্যানালাইসিস করে এখান থেকে একটু সাজেশন দিচ্ছি। এবার চলেন, চুক্তি, সনদ, সম্মেলন ও সূচক, যে টপিকটা কোনোদিনই ইন্টারন্যাশনালে বাদ দেওয়া যায় না, তার মধ্যে এই 3টা টপিক, এখানে যে এটা 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 এই যে 3টা 3টা টপিক দিলাম, এই টপিকগুলো কখনই আপনি মানে নিশিয়া করতে পারবেন না, মানে এটা কখনোই মিস করতে পারবেন না। চুক্তি, সনদ, সম্মেলন, সূচক, এগুলো সব হচ্ছে রিসেন্ট প্রশ্ন, এটা হচ্ছে আপনার সাম্প্রতিক বই থেকে পড়বেন, আগে থেকে পড়ার খুব বেশি কিছু নেই, এগুলো হচ্ছে আপনি রিসেন্ট বেশি প্রশ্ন আসে। তা আপনি চুক্তি, সনদ ও সম্মেলন থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে একটু পরে কথা বলবো, কিন্তু কত মার্ক আসতে পারে আমি 2, 3, 4, এই চুক্তি, সনদ, সম্মেলন এবং সূচক, এখান থেকে 2, 3 কিংবা 4 মার্কের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আশা করছি আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবেন। জিকে ইন্টারন্যাশনাল যদি একদম কেউ শর্ট সাজেশন চান, তাহলে শুধুমাত্র যদি আপনি এই চুক্তি, সনদ, সম্মেলন, সূচক, জাতিসংঘ, তারপর আচ্ছা এটা পরে সামারি একটা পরে করবো, আগে মেইন কথাটা আলোচনা করি। চুক্তি, সনদ, সম্মেলন ও সূচক থেকে 2 থেকে 3 এবং বা 4 মার্কের প্রশ্ন আসতে পারে, খুব যদি কমও আসে কমপক্ষে 1 হলেও পাবেন। তার মানে আপনার মূলত নিচের টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর অন্যান্য থেকে মাঝে মাঝে সিলেবাস ফলো না করে অন্যান্য টপিক থেকে দিয়ে দেয় 2, 3, 4 মার্কের প্রশ্ন আসতে পারে, এটা সিলেবাস ফলো করে না। নরমালি 2, 3 মার্কের প্রশ্ন এসেই থাকে যেটা সিলেবাসে পাবেন না, এটা হচ্ছে মানে অন্যান্য। এখন আমি যে আপনাদের সিলেবাস নিয়ে কথা বললাম, এখন কোন এই সিলেবাসের আন্ডারে অনেক টপিকই তো আছে, সব তো বলবো না, লাস্টে সামারি করব, কিন্তু আমি এখান থেকে বলবো যে কোনটা বিগত পড়বেন আর কোনটা ডিটেলস পড়বেন। জিকে ইন্টারন্যাশনালের মূলত পড়ার স্ট্র্যাটেজি হচ্ছে, আচ্ছা এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানান তো, আমি একটু কমেন্টটা চেক করছি, কমেন্টে একটু জানান যে ভাইয়া সিলেবাসের অ্যানালাইসিসটা বুঝতে পেরেছি, যে এখান থেকে কোনটা কমন আসবে বুঝতে পেরেছেন কিনা, যে বুঝছি, অথবা ব লেখেন, অথবা যে হ্যাঁ ইয়েস লেখেন বা বুঝছি লেখেন, যে এখন পর্যন্ত বুঝছেন, তারপর আমি শর্ট সাজেশন দিচ্ছি একটু পরে। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান। আমি এতক্ষণ সিলেবাস নিয়ে কথা বলছি, এটা বুঝছেন কিনা, আমি এখন কোনটা বিগত পড়বেন কোনটা ডিটেইলস পড়বেন এই জিনিসগুলো নিয়ে একটু বলবো। বৈশ্বিক ইতিহাস থেকে আপনি কিভাবে পড়বেন, এই বৈশ্বিক ইতিহাস থেকে যা আছে সব বিগত, বৈশ্বিক ইতিহাস থেকে আপনি যা আসে সবই বিগত পড়বেন, এখান থেকে বিগত পড়লে আপনি কমন পাবেন, এখানে ডিটেইলস পড়ার দরকার নাই। আমি আবারো বলছি, বৈশ্বিক ইতিহাস থেকে আপনি যা পড়বেন সব বিগত পড়বেন, একটাও ভিতরে পড়ার দরকার নেই। তবে হ্যাঁ, আপনার যদি খুব বেশি মনে হয় যে এই টপিকটা একটু পড়া দরকার, কোন কোন টপিকগুলো ডিটেইলস পড়বেন সেটা আমি একটু পরে বলছি। এখন শুধু বলবো যে কোন অধ্যায়টা কোনটা বিগত পড়বেন কোনটা ডিটেইলস পড়বেন। আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি, এই ভূরাজনীতির বিষয় অংশ এটাও শুধুমাত্র বিগত। দ্বিতীয় নম্বরটাও শুধুমাত্র বিগত পড়বেন, যদি আপনার কপাল খারাপ না হয় যা আসবে বিগত থেকে কমন পাবেন, আর যদি খুব ডেপথ কোশ্চেন আসে আপনি পারবেনই না, সুতরাং আপনি এটাও বিগত পড়বেন। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, এটাও বিগত পড়বেন, এটাও যদি আপনার কমন আসে বিগত থেকে আসবে, যদি ডেপথ আসে কেউই পারবে না, 1-2টা এলিয়েন ছাড়া। এবার আসে পরিবেশগত, এটা ডিটেইলস পড়বেন। বলে পরিবেশগত এবং কূটনীতি, এটা ডিটেইলস পড়ার কথা কেন বললেন, এই পরিবেশগত মানে রিটেনও আসে প্রিলিটও আসে, যার কারণে আপনি এটা যদি ডিটেইলস ভালো করে পড়েন তাহলে আপনার প্রিলিটও কভার হবে, রিটেনটাও কভার হবে, সুতরাং আপনি এই পরিবেশগত এটা কি পড়বেন, ডিটেইলস পড়বেন। তার মানে আমি মাত্র এটা হচ্ছে বিগত, এই 3টা বিগত বললাম, এটা ডিটেইলস বলেছি, ডিটেইলস হ্যাঁ। জাতিসংঘ এর অঙ্গ সংগঠনগুলো, এটা শুধুমাত্র জাতিসংঘের অংশের যে প্রথম অংশটা, জাতিসংঘ ধরেন হচ্ছে কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কি কারণে, এই টুকটাক একটু ভিতরে নজর দিবেন, কিন্তু এটাও যা আসবে সব বিগত থেকে কমন আসবে। তার মানে আমি যদি বলে থাকি এভাবে যে জাতিসংঘের আপনি প্রিভিয়াস পড়লেই কমন আসবে কিনা, আশা করছি আসবে, তার মানে এটাও বিগত পড়বেন, বিগত। তবে জাতিসংঘের মূল হিস্ট্রিটা যদি একটু আপনি ডিটেইলস জেনে থাকেন
তাহলে আপনার রিটার্নে কাজে আসবে। তার কারণে আমি হাইলি রিকোয়েস্ট করব যারা পুরাতন তারা একটু ডিটেলস পড়বেন, আর শুধু জাতিসংঘের অল্প একটু যে প্রথম দিকে যে পার্টটা এটা, আর যারা একদম বিগিনার তারা প্রিভিয়াস করবেন। এখন আসেন এইটা আন্তর্জাতিক আন্তর্জাতিক সংগঠন সমূহ, এটা আবার আসলে এটা আসলে মূলত আসলে বিগত থেকেই আসে। ডিটেলস বলতে না, এগুলো ছন্দ টন্দ দিয়ে শিখবেন, বিভিন্ন ছন্দ আছে বা আপনি যেভাবে মনে রাখতে পারবেন এই সংগঠন সমূহ এটা সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। আশা করছি বিগত থেকে আসবে, এটা বিগত করবেন। বিগত বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, এই বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো, এটা হচ্ছে আপনার নতুন কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান যদি হয় কিংবা এমনিতে আগে যে বিষয়গুলো আছে এটাও বিগত পড়লেই হয়। নতুন আসলে আপনি সাম্প্রতিক পড়বেনই, সো এটাও বিগত, এটাও বিগত পড়বেন। চুক্তি সনদ, এইটা হচ্ছে সাম্প্রতিক। চুক্তি সনদ বা সূচক, এটা ডিটেলস পড়ার কিছু নেই। এটা ডিটেলস বলতে সাম্প্রতিক যে জিনিসগুলো আসে, ধরেন এই সাম্প্রতিক এই চুক্তিটা হয়েছে বা আগের কোনো চুক্তি। তারপর হচ্ছে আপনার কি বলে বিভিন্ন সম্মেলন আছে, ধরেন জাতিসংঘের এবার সম্মেলনটা কোথায় হয়েছে, বা এটা কততম সম্মেলন বা কখন হয়েছে, বা এর সভাপতি কে ছিল, এই এটসেট্রা। তারপর হচ্ছে সম্মেলন, যেমন হচ্ছে আপনার ব্রিক্সের সম্মেলন কোথায় হলো, ন্যাটোর সম্মেলন কোথায় হলো, এগুলো সব সাম্প্রতিক। আপনি সাম্প্রতিক থেকে শুধুমাত্র চুক্তি সনদ এবং সম্মেলন সূচক সাম্প্রতিক এগুলোই পড়বেন। এগুলা বিগত বলতে মানে হচ্ছে আগের আগের সাম্প্রতিক বিগত বিসিএস যেটা আসছে এটার আপডেটটা পড়বেন, সাথে সাম্প্রতিক যে আপনারা তো একটা বই পড়েন শেষ দিকে, এই সাম্প্রতিকটা পড়বেন। এখান থেকে সাম্প্রতিক পড়লে হবে, ডিটেলস পড়ার দরকার নেই। এটা ডিটেলস বলতে কি, এটা হচ্ছে সাম্প্রতিক পড়বেন। সাম্প্রতিক তো আপনার এভাবেই পড়তে হয়, এটা তো আসলে বিগত বলতে কিছু নেই। বিগত কিছু কিছু আছে হয়তো ওই খুব আগের চুক্তি, ওইগুলো বিগত, আর হচ্ছে সাম্প্রতিক পড়বেন। আর অন্যান্য এটা হচ্ছে আপনার যে কোনো বইয়ের শেষে এভারেজ কিছু প্রিভিয়াস প্রশ্ন থাকে, প্রফেসরস অন্যান্য একটা আলাদা পার্ট থাকে, এমপিতে থাকে না। সো এটা আপনি আপনার মতো করে শিখে নেবেন। এখান থেকে আমি যেটা বললাম যে ডিটেলস পড়তে বলেছি শুধুমাত্র পরিবেশগত ইস্যুটা, এটা শুধুমাত্র ডিটেলস পড়তে বলেছি। আর সাম্প্রতিকের জন্য বলেছে চুক্তি সনদ সম্মেলন সূচক, এগুলো সাম্প্রতিকের কথা বলেছি। এই বাহিরে যা বলেছি সব বিগত। তার মানে আমি যদি সামারি করে বলি যে আপনি মোটামুটি জিকে ইন্টারন্যাশনাল কেউ যদি বিগত সাল এখান থেকে ধরেন আপনার বিসিএস, হ্যাঁ বিসিএস দশম থেকে 45তম প্রিলি, বিগত বিসিএস দশম থেকে 45তম প্রিলিমিনারি যদি কেউ ব্যাখ্যা সহকারে পড়ে, এখান থেকে কপাল ভালো হলে 2-3 মার্ক, 3-4 মার্কও কমন আসতে পারে। ব্যাখ্যা সহকারে খুব ডিটেলস পড়লে 4-5 মার্কও আপনি পাইতে পারেন এই দশম থেকে 45 পর্যন্ত। অথবা কপাল যদি খুব খারাপ হয় তাহলে 2-3 মার্কও কমন পাবেন, আমাকে ডিরেক্ট প্রশ্ন কমন পাবেন। দশম থেকে 45 পর্যন্ত প্রিলিমিনারি ব্যাখ্যা সহকারে পড়লে 3-4 মার্ক, 4-5 মার্ক এমনিতে অ্যান্সার করা যায়। আর শুধুমাত্র এই টপিকগুলো যা বললাম পরিবেশগত ইস্যু ছাড়া বাকিগুলো সব যদি বিগত সালও পড়েন, একদম অনেস্টলি বলছি ভাই, আপনি জিকে ইন্টারন্যাশনালে আপনি কমপক্ষে 12+ মার্ক পাবেনই। 12 মার্ক প্লাস পাবেনই বিগত বিসিএস দশম প্লাস 45 ব্যাখ্যা সহকারে। এবং আপনার হাতে থাকা ধরেন মনে করেন জিকে, এটা তো জিকে ইন্টারন্যাশনাল বই না, ধরেন এটা জিকে একটা জিকে ইন্টারন্যাশনাল বই, এটা যত বিগত সালে প্রশ্ন আছে সব বিগত সালে প্রশ্ন পড়বেন। আর দশম থেকে 45তম বিসিএস পর্যন্ত পড়লে আপনি 12 মার্ক ইনশাল্লাহ কমন পাবেন। এর মধ্যে থেকে আমি যে যে টপিকগুলো বলেছি লাস্টের 3টা যে অংশটা, এটা একটু ভালো করে নজর দিবেন। আর কোনটা থেকে কত মার্ক আসবে সেটা তো বললাম। আরটা হচ্ছে বিগত দশম, সব যত বিগত সালে প্রশ্ন আছে সবই পড়বেন, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই আপনি ইনশাল্লাহ। কারণ জিকে ইন্টারন্যাশনাল হচ্ছে একদম হচ্ছে এটাকে কি বলে আনপ্রেডিক্টেবল সাবজেক্ট, যেটা থেকে আপনি খুব ভালো প্রিপারেশন নিলেই যে 18 নিয়ে উঠে ফেলতে পারবেন এমনও না। আবার হয়তো আমি যেটা বলেছি এটা দিয়ে আপনি হয়তো মানে 15, 16, 17, 18 তুলে ফেলতে পারবেন। সো আমি লাস্ট বিসিএস ও মেবি 17 কিংবা 16, 17 এরকম তুলেছি, মেবি মনে নেই, 16, 17 কিংবা 18-র মতো তুলেছে জিকে ইন্টারন্যাশনাল সম্ভবত। সো জিকে ইন্টারন্যাশনাল আমার মেবি এক বিসিএস একটু 11-12 ছিল, বাকি সবগুলোতে এভারেজ ভালো তুলেছি। সো জিকে ইন্টারন্যাশনালে শুধুমাত্র বিগত বিসিএস দশম থেকে 45 আর একটা বইয়ের থেকে যত প্রিভিয়াস আছে সবগুলো প্রশ্ন পড়ে ফেললে আপনি 12+ কমন পাবেন। ভাগ্য ভালো হলে যদি প্রশ্ন ইদানিং এর মতো প্রশ্ন হয় তাহলে আপনি 13, 14, 15, 16 কমন পেয়ে যেতে পারেন। আর সাম্প্রতিক নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কি এবার বলেন তো, আমি কি সাজেশনটা ছোট করে দিলাম না? যে ভাই তো দশম থেকে বিগত সালের সব কথাই বললো, তো সালটা একদম একদম শর্টকাট, মানে একটা বই থেকে আপনি শুধু বিগত প্রশ্নগুলো পড়ে ফেলবেন। আর বিগত বিসিএসটা ব্যাখ্যা সহকারে পড়তে বলেছি, তাহলে আপনার 12+ কমন থাকবে। তবে সিলেবাসটা বুঝে পড়বেন। আমি আবার বলছি, এই সিলেবাসটা আমি যেভাবে বলেছি সিলেবাসটা ফলো করে পড়লে আপনার বুঝতে সুবিধা। আর বিগত প্রশ্ন পড়বেনই, তবে যেটাতে মার্ক বেশি, ধরেন যেমন জাতিসংঘের একটা প্রশ্ন মার্ক বেশি, এটা প্রশ্ন এটা মার্ক কমন বেশি। সো যেটাতে মার্ক বেশি কমন বললাম
সেই টপিকটা হচ্ছে আপনি একটু মনোযোগ সহকারে আগে পড়বেন। আর সাম্প্রতিক নিয়ে কেউ মাথা ঘামাবেন না, আমি আবার বলছি সাম্প্রতিক নিয়ে কেউ মাথা ঘামাবেন না। আমি আমার গ্রুপে যে সাম্প্রতিকের জন্য যে টুকটাক পোস্ট গুলো করি আপনি এগুলো থেকে কমন পেয়ে যাবেন। সাম্প্রতিকের জন্য আলাদা অলিয়া উলিয়ার বই কেনার দরকার নাই, কিংবা আপনার অন্য কোনো ধরনের একদম অনেক বই কেনার দরকার নাই। শুধুমাত্র বিসিএস এর আগে কারো যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া থাকে এমনিতে লাগে না, বা পত্রিকা পড়লেও লাগে না। আর যদি আপনি পত্রিকাও না পড়েন, কারেন্ট অ্যাফেয়ার্সও না পড়েন, আপনি বিভিন্ন গ্রুপে যখন ঢু মারেন না, ওগুলো থেকে সাম্প্রতিক কমন চলে আসে। শুধু পরীক্ষার আগে আপনি একটা সাম্প্রতিক মাথা যে বই থেকে চুক্তি সনদ সম্মেলন এই জিনিসগুলো একটু ভালো করে নজর দিবেন, আর বাকিগুলো একটু নজর দিয়ে যাবেন। সাম্প্রতিক নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই ভাই। সাম্প্রতিক থেকে আপনার হয় ধরেন 3-4 মার্কের প্রশ্ন কমন আসলো, ধরে নিলাম 20-এর মধ্যে 3-4 মার্কের কমন। আপনার তো 20 মার্কের টার্গেট না, আপনার টার্গেট হচ্ছে ধরেন 12+ কিংবা 13 বা 15 টার্গেট। তার মানে আপনি 20-এর মধ্যে 4-5 মার্ক পাওয়ার দরকার নাই। সাম্প্রতিকের 4টা প্রশ্ন আসলে 2টা থাকবে আপনি বিভিন্ন গ্রুপের মধ্যে এমনিতেই পোস্টে পোস্টে শিখে ফেলছেন, কিংবা আপনার 5টা প্রশ্ন আসলে 2টা এমনিতেই আপনি বিভিন্ন গ্রুপে ঘোরার কারণে, চাকরির বিভিন্ন গ্রুপে ঘোরার কারণে আপনি সাম্প্রতিকটা পারবেন। তো সাম্প্রতিকের ডেপথ 1টা 2টা প্রশ্ন আসে, এগুলো কেউই পারে না। সাম্প্রতিক দরকার নাই। সাম্প্রতিক যদি আমি বলি একদম সাম্প্রতিক এটাকে একদম বাদ। তবে সাম্প্রতিক একদমই বাদ দিতে বলি নেই, সাম্প্রতিক যে বইটা বের হবে এটাতে ধরেন একদম 1 বছরে যে চাকরি পরীক্ষা বিভিন্ন সাম্প্রতিক এসছে এইগুলো একটু নজর দিবেন। আর হচ্ছে চুক্তি সম্মেলন বা বিগত বিসিএস এ সাম্প্রতিক প্রশ্ন এসছে, ধরেন ব্রিক্সের মনে করেন যে আপনার 10ম সম্মেলনটা কোথায় হয়েছে বা কোথায় ছিল, তো এটা তো মনে করেন যে 35তম বিসিএস এ এসছে ধরে নেন। এখন বর্তমানে কোথায় হয়েছে এটার আপডেট তথ্যটা জানবেন। তার মানে সাম্প্রতিক পড়ার সিস্টেম হচ্ছে বিগত বিসিএস এর যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটারই আপডেট তথ্যটা শিখবেন, আর এই বছর অনুষ্ঠিত চাকরি পরীক্ষার বিগত সালের প্রশ্ন, আর চুক্তি সম্মেলন সনদ কোথায় কোন সম্মেলন হলো এই জিনিসগুলো, এই টুকটাকে প্রিভিয়াস এগুলো বললাম এগুলো পড়বেন। আর হচ্ছে একটা বই থেকে সম্ভব হলে কিছু প্র্যাকটিস দেয় না ওই সাম্প্রতিকের যে প্রশ্নগুলো এগুলো প্র্যাকটিস করবেন। আর বাহিরে সাম্প্রতিকের জন্য মোটা মোটা বই 4-5টা বই মানে মাথার মধ্যে প্যানিক নেওয়ার দরকার নেই। আর যারা একদমই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিংবা হয়তো জিকে টিকে পড়তে একদম বিরক্ত লাগে তারা সাম্প্রতিক টোটালি বাদ। দেখবেন আপনি ওই ফেসবুকে ঘুরতে ঘুরতে কিছু সাম্প্রতিক পেরে যাবেন। সো এই ছিল আমাদের হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার সিলেবাস কেন্দ্রিক টপিক। আচ্ছা, এখন কি আমি কিছু টপিকের কথা বলবো যেগুলো টপিক উল্লেখ করে, এখন তো আমি সিলেবাস কথা বলেছি, এখন একটু টপিক উল্লেখ করে বলতে চাচ্ছি যে এই টপিকগুলো একটু ভালো করে পড়বে। এটা আমি বোর্ডে লিখবো না, এটা আমি মুখে মুখে বলবো কিনা? আমি কিছু টপিকের কথা বলবো। দেখেন ভাই, আমি কিন্তু আপনাদের পড়া একদম কমাই দিলাম, শুধু 10ম থেকে 45 ব্যাখ্যা সহকারে, আর একটা বই থেকে বিগত সালের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন আর অধ্যায়গুলো বিশ্লেষণ করলাম। এটা কি পড়া কমে গেল না? সাম্প্রতিকের চাপটা কমাই দিলাম না? সাম্প্রতিক দায়িত্ব নিয়ে বলছি, সাম্প্রতিক ইদানিং বেশি পিএসসি দিচ্ছে না, বেসিক কোশ্চেনের উপর জোর দিচ্ছে, সাম্প্রতিক সব প্রশ্ন পারার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, প্রথম টপিক হচ্ছে বিরোধপূর্ণ অঞ্চল সমূহ এবং প্রণালী। বিরোধপূর্ণ অঞ্চল সমূহ এবং প্রণালী থেকে আপনি 1 মার্ক ইনশাল্লাহ পেতে পারেন। আমি যে মার্ক বলবো যে 1 আসতে পারে মানে 1 আসবে এরকম না, হয়তো আসবে, অথবা ধরেন এখান থেকে 1 মার্ক আসবে মানে এরকম না যে আমি তো পিএসসি প্রশ্ন করি না, বাট এখান থেকে 1 মার্ক আসতে পারে, ঠিক আছে? আসতে পারে মানে বুঝে নিয়েন যে এখান থেকে ইনশাল্লাহ আসবে, মিস তো হতেই পারে বাট আসবে আশা করছি। বিরোধপূর্ণ অঞ্চল সমূহ ধরেন হচ্ছে আপনার বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চল আছে না আপনার ম্যাপের মধ্যে, ধরেন এখানে চীনের সাথে কার বিরোধপূর্ণ অঞ্চল, জাপানের সাথে রাশিয়ার সাথে বিরোধপূর্ণ অঞ্চল এবং প্রণালী থেকে আপনি ইনশাল্লাহ 1 মার্ক কমন আসবে। এটা আপনি চাইলে যে কোনো বই থেকে পড়তে পারেন, ডাইজেস্ট থেকে পড়তে পারেন। তারপর হচ্ছে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তির বিষয় বা মেয়াদকাল, ধরেন এই চুক্তি লুজেন চুক্তি কখন হলো, এই চুক্তিটার মেয়াদ কত সাল, বা যেমন লাস্ট একটা দেখলেন যে বাংলাদেশের সাথে যে গঙ্গা চুক্তির মেয়াদটা শেষ হবে কখন, এই প্রশ্ন আসছিল। সুতরাং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তির বিষয় এবং মেয়াদকাল এখান থেকে 1 মার্ক ইনশাল্লাহ প্রশ্ন আসতে পারে। এখানে 1 মার্ক আসবে মানে এই না যে এখান থেকেই আসবে, অন্য কোথা থেকে আসবে না, মানে তার গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা। পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ সংগঠন, হ্যাঁ, পরিবেশ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠন যেমন আইইউসিএন, গ্রিনপিস, ইউএনইপি, তারপর আইপিসিসি, ইউএনএফসিসি, কপ, B20, এখান থেকে আশা করছি যে 1 মার্ক, এমনকি 2 মার্ক, এমনকি 3 মার্ক আসলেও কোনো সন্দেহ নেই। এখান থেকে টার্গেট হচ্ছে 1 মার্ক, তবে আশা করছি এখান থেকে 1 থেকে 2 মার্ক আসার সম্ভাবনা অনেক বেশি, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এবার হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কনভেনশন যেমন মন্ট্রিল, ভিয়েনা, কার্টাগোনা, বাসেল, জীব বৈচিত্র্য কনভেনশন, ধরিত্রী সম্মেলন, পরিবেশ বিষয়ক সম্মেলন, এখান থেকে ইনশাল্লাহ 1 মার্ক আসবে। মানে যদি পিএসসি গতানুগতিক প্রশ্ন করে 1 মার্ক আসবে, যদি বিদগুড়ি টাইপের প্রশ্ন করে তাহলে আসবে না। টপিকগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন। জাতিসংঘ জাতিপুঞ্জ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে সদস্য সংখ্যা কত, সদর দপ্তর কোথায়, ভাই সদর দপ্তর ফরজ আসবে। তারপর হচ্ছে আপনার ভাষা, প্রস্তাবক, প্রেক্ষাপট,
তারপর কিছু তারিখ, ভেটু বা বিভিন্ন হচ্ছে দিবস। দিবস তো জাতিসংঘের অংশ পড়ে না, আমি দিবসের কথা মনে পড়ছে বলে দিলাম। দিবস থেকে আগে প্রশ্ন আসতো না, ইদানিং প্রশ্ন আসতেছে, সুতরাং দিবসটা ভালো করে পড়ে নেবেন, বিগত সাল। আর জাতিসংঘের বিভিন্ন যে সংস্থার সদর দপ্তরগুলো ফরজ, সদর দপ্তর থেকে প্রশ্ন আসবেই, কোনো মিস নেই, কোনো মিস নাই। এক দুবার মিস হইতে পারে, সেটা ভিন্ন হিসাব, বাট সদর দপ্তর থেকে আপনি প্রশ্ন পাবেন। এবার আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, আমার অ্যালার্জি বেড়েছে এই জন্য একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সদপ্তরের কথা যেটা বললাম, এখান থেকে তো কমন আসবেই। তারপর হচ্ছে আসিয়ান, সার্ক, বিমস্টেক, ভ্যানালাক্স, হ্যাঁ। প্রধানত বিভিন্ন সদপ্তর প্রতিষ্ঠাকাল, তারপর মানে সদস্যভুক্ত দেশগুলো কখন, ওআইসি, হ্যাঁ। এই জিনিসগুলো সদপ্তর কোথায়, বর্তমান সদস্য কত, প্রতিষ্ঠাকাল কত সালে প্রতিষ্ঠা, সদপ্তর কোথায়, তারপরে সদস্য কে কে, এটসেট্রা। এই আসিয়ান, সার্ক, বিমস্টেক, ভ্যানালাক্স এগুলো ভালো করে পড়বেন। এখান থেকে ইনশাল্লাহ 1 মার্ক কমন। তারপর ওআইসি, কমনওয়েলথ, ন্যাম, ইইউ এগুলো থেকে 1 মার্ক আসতে পারে ইনশাল্লাহ। যে আমার অ্যালার্জি বেড়েছে অনেক। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ব্রিক্স, D8, G7, এছাড়া AIIB, এনডিবি এইগুলো থেকে একটু ধারণা রাখবেন, এখান থেকে ইনশাল্লাহ 1 মার্ক আসতে পারে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা, বিশেষ করে মেসোপটেমিয়া, বেবিলনীয়, ক্যালোডীয়, সিন্ধু, মিশরীয়, এই যে সভ্যতার যে অংশগুলো আছে না, লাস্ট কয়েকটা বিসিএস এ প্রতি বছর একটা প্রশ্ন আসে, সব বিগত সাল থেকে। সো আপনারা দেখবেন যে আপনি যদি, আরে অ্যালার্জি অনেক বেড়ে অবস্থা খারাপ, অ্যালার্জি বাড়লার হুঁশ থাকে না। আপনি সভ্যতা রিলেটেড যে প্রথম দিকে, এমপি3 প্রথম দিকে যে সভ্যতা বা বিশ্বের ইতিহাস যে অংশটা, বা আপনার হচ্ছে হয়তো প্রফেসর প্রথম দিকে থাকবে, এই যে বিশ্বের ইতিহাসটা, এটা এত বড় টপিক, কিন্তু একটাও ভিতরে পড়ার দরকার নাই, শুধুমাত্র এমসিকিউ, বিগত এমসিকিউ পড়বেন, 1 মার্ক ইনশাল্লাহ কমন। তার মানে আপনি বিভিন্ন সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, এটসেট্রা, এই জিনিসগুলো থেকে আপনি 1 মার্ক কমন আসবে, শুধু বিগত পড়লেই হবে। দক্ষিণ এশিয়ার দেশসমূহের গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারপর মিয়ানমার। যেমন আবার হচ্ছে আপনার যে ইন্ডিয়ার ধরুন রিসেন্টলি কোনো ঘটনা ঘটলে, বা মিয়ানমার তো পিএসসি খুব কমন টপিক প্রশ্ন। তারপর শ্রীলঙ্কা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাকিস্তান থেকেও আসতে পারে। মানে এশিয়ার যে গুরুত্বপূর্ণ মানে খুব ইম্পর্টেন্ট দেশগুলো আছে, সেখান থেকে আপনি যে কোনো সাম্প্রতিক একটা প্রশ্ন হবে, বেসিক প্রশ্ন থেকে বেশি আসে না, সাম্প্রতিক কোনো ঘটনার কেন্দ্র করেই প্রশ্ন এসে থাকে। সো এটা গুরুত্বপূর্ণ দিবেন। তারপর দূরপ্রাচ্যের দেশ, চীন, জাপান, এগুলা থেকে 1 মার্ক আসতে পারে, 1 মার্ক আসতে পারে। তারপর মিয়ানমার, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা আমি একটু আগে বললাম, মিয়ানমার, থাইল্যান্ড দরকার নাই, মার্কিন যুক্তরাষ্ট্র আর মিয়ানমার, এখান থেকে 1 বা 2 মার্ক আসতে পারে। এগুলা নর্মালি আসলে সাম্প্রতিক থেকে আসে, সো সাম্প্রতিক আপনি পড়ার সময় পেরে যাবেন। আর ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধের সংগঠনকাল বা প্রেক্ষাপট, বিভিন্ন যুদ্ধ আছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর এই রিলেটেড যে প্রশ্নগুলো হয়ে থাকে, এখান থেকে 1 মার্ক ইনশাল্লাহ আসবে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, আইডিএ, মিগা, আইসিএসআইডি, এখান থেকেও ইনশাল্লাহ 1 মার্ক আসতে পারে। তারপর হচ্ছে ইউএনডিপি, ইউনিসেফ, ইউএনএইচসিআর, ইউএনসিটিএডি, ইউএনএফপিএ, ইউনেপ, এগুলো হচ্ছে প্রধানদের পদবি কি, তারপর হচ্ছে ধরেন এগুলা মানে কি বলা হয়, প্রেক্ষাপট বা সদপ্তর কোথায়, প্রতিষ্ঠাকাল, বা কোনো সম্মেলন হলে, এটসেট্রা, এগুলো থেকে 1 মার্কের প্রশ্ন আসতে পারে। ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ যে দেশগুলো আছে, এখান থেকে ইউরোপ মহাদেশের, এখান থেকে 1-2 মার্কের প্রশ্ন আসতে পারে। এগুলো হচ্ছে নর্মালি আসলে দেশ ভিত্তিক যে প্রশ্নগুলো আসে, এগুলো নর্মালি হচ্ছে বেসিক প্রশ্ন, বিগত সাল থেকে আসবে যদি আসে বেসিক থেকে, আর সাম্প্রতিক আসলে সাম্প্রতিক আপনি পড়বেনই। আর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য যেটা বললাম, 3 থেকে 4টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে সাম্প্রতিক। এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নেই, বিগত বিসিএস এর আপডেট তথ্যটা পড়বেন, আর একটু আগে যেটা বলেছি ওইভাবে সাম্প্রতিক পড়বেন, বেশি প্যারা নেওয়ার দরকার নেই, ছোট একটা মিনি আকার একটা নোট করে ফেলতে পারেন চাইলে, শেষ, সাম্প্রতিক এভাবে পড়বেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, যে বিগত বিসিএস এর প্রশ্ন প্লাস বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। এই ছিল আপনাদের জিকে ইন্টারন্যাশনালের মোটামুটি একদম সামারি করা সাজেশন, শর্ট সাজেশন, টপিক মেনশন করার সাজেশন। আমি আশা করছি যারা এতক্ষণ আমার সাথে লাইভ করেছেন, যে সাম্প্রতিক জিকে ইন্টারন্যাশনাল আপনার এত মোটা বই দেখেও যদি আপনি শুধুমাত্র বিগত বিসিএস দশম থেকে 45 পড়েন, আর হচ্ছে আপনার শুধুমাত্র বিগত সালের এমসিকিউ গুলো পড়েন, বই যদি 576 বা 700 পৃষ্ঠা হয়, তাহলে আপনার বিগত সালের প্রশ্নগুলো মিলিয়ে 200 পৃষ্ঠার উপর তো হওয়ার কথা না, তাই না? 200 পৃষ্ঠা বলতে বিগত সালে এমসিকিউ গুলো যদি আমি একসাথে করি, 200 পৃষ্ঠার উপর হবে, হওয়ার কথা না। জিকে ইন্টারন্যাশনালে পেন নিচ্ছিলেন, যেটা কি সহজ হয়েছে কিনা একটু বলেন তো। জিকে ইন্টারন্যাশনাল নিয়ে যারা মাথা ব্যথা ছিল, আপনার কি জিনিসটা সহজ হয়েছে একটু কাইন্ডলি জানান।